আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখতে দেখতে ক্লাস 8 শেষ হয়ে গেছে, তোমরা 9-এ উঠে গেছো। তোমরা এখন অফিসিয়ালি এসএসসি 28 ব্যাচ। তো বড় ক্লাসে উঠতেছো, পড়াশোনাও ধীরে ধীরে বাড়তে থাকবে। তো আমরা যারা বিজ্ঞান নিব, বিজ্ঞান বিভাগ নিব, তো বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিতের আমাদের সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। এই চ্যাপ্টারটা থেকে আমরা মোটামুটি সব কিছুই আলোচনা করব, যে চলক কি, সহগ কি, রাশি আসলে কি, বা অভেদ জিনিসটা আসলে কি, কিংবা বহুপদী কি, বা বহুপদীর যোগ বিয়োগ গুণ, এই জিনিসগুলো আসলে কি হয় না হয়, এই সব কিছু আমরা এখানে পড়ব। আবার পড়ব হচ্ছে কি ভাগশেষ উপপাদ্য, সেটার প্রয়োগ আমরা দেখব। তো পুরো ক্লাস জুড়ে আমি এস এম আফিফ সামি থাকবো তোমাদের সাথে। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, প্রথমেই তোমাকে কি জিজ্ঞাসা করছে? কোনো কিছুই নাই, যেহেতু স্লাইডে কিছুই জিজ্ঞাসা করেনি। প্রথমে দেখো, টপিকের হেডিংটা দেখো, চলক, ধ্রুবক, আর একটা হচ্ছে বহুপদী। আচ্ছা, চলো আমরা সবার আগে জানবো হচ্ছে চলক নিয়ে। কি নিয়ে জানবো ভাইয়া? আমরা জানবো হচ্ছে চলক নিয়ে। চলক। আচ্ছা, তো চলক জিনিসটা আসলে কি? আমি যদি দাঁড়াও, চলক মানে কি? যেটা চলতে পারবে। চলক মানে হচ্ছে কি? যেটা চলতে পারবে, তাই না? চলক মানে কি? যেটা চলতে পারবে, যেটার ইংলিশ নাম হচ্ছে কি? ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল। আচ্ছা, এই ইংরেজি ওয়ার্ডটা ভ্যারিয়েবল মানে কি? যেটা ভ্যারি করতে পারবে, অর্থাৎ যার ভ্যালুটা পরিবর্তন হতে পারবে। যার ভ্যালুটা পরিবর্তন হতে পারবে। বুঝতে পারছো? যেমন তোমাকে যদি আমি একটা সমীকরণের কথা বলি, সমীকরণ, ঠিক আছে? সমীকরণটা ধরো যে ax প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা একটা তোমার সমীকরণ, ঠিক আছে? এই সমীকরণের চলককে যে চালাচ্ছে সেটাকে এইখানে, এই যে x যেটা, এটা হচ্ছে এখানে চলক, কারণ এ পুরো সমীকরণটাকে ড্রাইভ করতেছে। ঠিক আছে, পুরো সমীকরণটাকে সে কি করছে? ড্রাইভ করছে বা চালাচ্ছে। কারণ তোমার চলকের ভ্যালু আসবে, তুমি যখন এখানে দেখবা একটা ভ্যালু আসতেছে, এরপর তুমি যখন ইকুয়েশনটাই চেঞ্জ করে দিবা, তোমার চলকের ভ্যালুটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কথা কি বুঝাতে পারতেছি? আচ্ছা, তাহলে এই হলো চলক। এখন তুমি যদি দেখো যে এইখানে 3x² প্লাস 5x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, এরকম একটা সমীকরণ, এটা একটা ধরো তোমার সমীকরণ। এই সমীকরণটাতে চলক কি? সমীকরণটাতে এই x হচ্ছে আমার চলক, ঠিক আছে? এই সমীকরণটাকে বলা হয় এক চলক বিশিষ্ট সমীকরণ। কয় চলক বিশিষ্ট? এক চলক বিশিষ্ট। বুঝতে পারছো? এক চলক বিশিষ্ট সমীকরণ। এক চলক বিশিষ্ট সমীকরণ। এখন তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো যে ভাইয়া, আপনি তো এক চলক বিশিষ্ট সমীকরণ বলছেন, তাহলে দুই চলক বিশিষ্ট সমীকরণ কি আসলে পসিবল? পসিবল। দেখো, এই এক চলক বিশিষ্ট সমীকরণকে আমরা যদি লিখতে চাই বা ইটস আইডিয়াল ফর্ম, যে আমরা যদি সেইভাবে লিখতে চাই, সেটাকে আমরা কিভাবে লিখব? ধরো এফ অফ এক্স দিয়ে লিখব। এখানে এক্স ইন্ডিকেট করতেছে, দেখো এখানে এক্স ইন্ডিকেট করতেছে, এই এক্সটা হচ্ছে এখানে তোমার চলক। এই এক্স দিয়ে কি ইন্ডিকেট করতেছে? যে এটা হচ্ছে তোমার চলক। তাহলে এফ অফ এক্স যদি তোমার ধরো x² প্লাস 3x প্লাস 9 হয়, এক্স চলক বিশিষ্ট একটা সমীকরণ, বা এটাকে তুমি বলতেছো এই যে দেখো এক্স চলক বিশিষ্ট বা এক চলক বিশিষ্ট সমীকরণ, ঠিক আছে? এখন এক চলক বিশিষ্ট সমীকরণ তো আমরা কথাবার্তা বলছি, এখন তোমাদের মনে কোশ্চিন জাগতেছে যে ভাইয়া, এক চলক বিশিষ্ট সমীকরণ তো আপনি দেখাইলেন,
দুই চলক বিশিষ্ট আসলে সমীকরণ কি পসিবল? হ্যাঁ পসিবল। এখন দুই চলক বিশিষ্ট কি দেখো, তার আগে তোমাকে একটা জিনিস বুঝতে লাগবে, চলক হিসাবে আমরা কাদেরকে ব্যবহার করব, এটা আসলে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটু সাইডে নোট করো যে চলক হিসাবে আমরা কাদেরকে ব্যবহার করব। লিখো যে চলক হিসাবে, চলক হিসাবে, চলক হিসাবে সাধারণত, লিখো আমার সাথে সাথে, চলক হিসাবে সাধারণত এক্স ওয়াই জেড ব্যবহার করা হয়। এক্স ওয়াই জেড ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? চলক হিসাবে এক্স ওয়াই জেড ব্যবহার করা হয়। তো এটা তোমার কি এক চলক বিশিষ্ট সমীকরণ। এখন তুমি যদি এখান থেকে দুই চলক বিশিষ্ট সমীকরণের দিকে যাও, কয় চলক বিশিষ্ট? দুই চলক বিশিষ্ট। তাহলে দুই চলক বিশিষ্ট সমীকরণের দিকে আমরা যদি যাই, ধরো যে এফ অফ এক্স কমা ওয়াই, এই যে এক্স কমা ওয়াই দিয়ে আসলে কি ইন্ডিকেট করতেছি যে এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট সমীকরণে চলে গেছে। কারণ এইটা হচ্ছে ধরো তোমার এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এটা কয় চলক বিশিষ্ট সমীকরণ? এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট একটা সমীকরণ। আচ্ছা, এটা কয় চলক বিশিষ্ট ভাইয়া? দুই চলক। এই যে এখানে চলক হচ্ছে কয়টা? এখানে চলক হচ্ছে তোমার দুইটা। ক্লিয়ার? দুই চলক বিশিষ্ট সমীকরণ কি ক্লিয়ার? তাহলে আমরা এক চলক বিশিষ্ট সমীকরণও দেখলাম। এখন আমরা দুই চলক বিশিষ্ট, এই কই গেল, এই যে দুই চলক বিশিষ্ট সমীকরণও দেখেছি। আচ্ছা, এখন চলক হিসাবে ইউজুয়ালি কাদেরকে ব্যবহার করা হয়? চলক হিসাবে ইউজুয়ালি ব্যবহার করা হয় এক্স ওয়াই এবং জেড কে। ঠিক আছে, তো চলক কাকে বলে? চলক এর সমীকরণ যদি হয় এক চলক বিশিষ্ট সমীকরণ, দুই চলক বিশিষ্ট সমীকরণ। আচ্ছা, এখন তোমাকে আমরা তিন চলক বিশিষ্ট সমীকরণের দিকেও যাব, কিন্তু তিন চলক বিশিষ্ট সমীকরণের দিকে যাওয়ার আগে, তিন চলক বিশিষ্ট সমীকরণের দিকে যাওয়ার আগে চলো একটা মজার একটা জিনিস দেখি। মজার জিনিসটা কি? ধরো তোমাকে আমি এখানে একটা কোশ্চেন দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে এফ অফ ওয়াই হচ্ছে ধরো এ ওয়াই স্কোয়ার প্লাস 2xy প্লাস 3x স্কোয়ার, ধরো এরকম একটা সমীকরণ দেওয়া আছে। আচ্ছা, এখানে 3 না দিয়ে ধরো আমি একটা কোনো সংখ্যা দিলাম, এখানে ধরো দিলাম হচ্ছে বি এক্স ওয়াই প্লাস সি এক্স প্লাস ডি, এই যে একটা সমীকরণ দিছি। ঠিক আছে, এখন বলো তো বাবা এখানে আসলে চলকটাকে, এখানে এইখানে কোশ্চেনটা হচ্ছে যে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যারিয়েবল। এখানে আসলে চলক কি? কোশ্চেনটা বুঝতে পারছো? এখানে চলক কি? কোশ্চেন কি ক্লিয়ার? দেখো ভাইয়া একটু আগেই বলছে যে কোনো একটা সমীকরণে, কোনো একটা সমীকরণে যখন এইভাবে থাকবে, ধরো এই যে এইভাবে আছে, অর্থাৎ এফ অফ এক্স এইভাবে আইডেন্টিফাই করছে, এবং এটা পড়বা কিভাবে? এটাকে পড়তে হবে, এটাকে পড়তে হবে এফ অফ এক্স, এফ অফ এক্স পড়বা কিভাবে বুঝতে পারছো? যে এইভাবে পড়তে হবে, লিখে দিচ্ছি, এটাকে এইভাবে পড়তে হবে, এটাকে এইভাবে পড়তে হবে। তাহলে এফ অফ এক্স, ঠিক আছে, সো এটা কিন্তু এইভাবে পড়তে হবে। তো এইখানে এফ অফ এক্স হচ্ছে কি এটা, তাহলে এইখানে তোমার চলক আসলে কি? এখানে তোমার চলক হচ্ছে এই যে এক্স। কিন্তু যখন তুমি দেখো ভাইয়া এই জিনিসটাতে, তুমি যদি একটু এই জিনিসটার দিকে খেয়াল করো, এইখানে কি আছে? এখানে আছে আমার হচ্ছে ওয়াই। তো এইখানে যদি আমার ওয়াই থাকে তাহলে আমার কি হচ্ছে? তাহলে আমার এখানে চলকটা কি? আমি বলেছি এইখানে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার কি অ্যাকচুয়ালি চলক, তাই না? তাহলে এখানে চলক কে হচ্ছে? এই কোশ্চেনে আমাকে যদি বলে যে এখানে চলক কে, তাহলে এখানে আমার চলক হচ্ছে কে ভাইয়া? এখানে আমার চলক হচ্ছে, এখানে চলক হচ্ছে আমার ওয়াই। ক্লিয়ার? ক্লিয়ার কনসেপ্টটা? আমরা এক চলক বিশিষ্ট দেখেছি, আমরা দুই চলক বিশিষ্ট সমীকরণ দেখলাম,
আচ্ছা, এখন তোমাদের মনে প্রশ্ন কি জাগতেছে যে ভাইয়া আপনি তো এক চলক বিশিষ্ট দেখাইছেন, দুই চলক বিশিষ্টও দেখাইছেন, তাহলে আপনি তিন চলক বিশিষ্টও দেখান। এটা তো প্রশ্ন আসাটাই স্বাভাবিক। তাহলে চলো দেখি আমরা তিন চলক বিশিষ্ট সমীকরণ আসলে কি রকম হয় এটা আমরা একটু আসলে দেখি। ঠিক আছে, দুই চলক তো আমরা দেখেছি তাই না, এই যে এটা। ওকে ফাইন, তাহলে তিন চলকে। আচ্ছা, তাহলে এটাকে একটু সরাই দেই। এটা সহন উঠতেছে রে, কি করা যায়, দাঁড়ো এইটাকে একটু সরাই দেই, এইভাবে এইভাবে দেই। এইবার জায়গা ক্রিয়েট হয়েছে, এইবার এটাকে মুভ করানো যাবে। এই যে এটা হলো এক চলক বিশিষ্ট, এই দুই চলক বিশিষ্ট সমীকরণ। এখন তিন চলক বিশিষ্ট সমীকরণের দিকে আমরা যাচ্ছি। তো ভাইয়া বলছে ইউজুয়ালি আমরা কি ইউজ করব, চলক হিসাবে এক্স, ওয়াই এবং জেড। তো তিন চলক বিশিষ্ট সমীকরণের ক্ষেত্রে ধরো যে এক্স, ওয়াই এবং জেড, এফ অফ এক্স ওয়াই জেড। তাহলে এখানে চলক কয়টা তুমি দেখো, এইখানে তুমি দেখেই বলতে পারবা যে এখানে চলক কয়টা। এখানে চলক কয়টা ভাইয়া, এখানে চলক হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। লক্ষ্য করো চলক কয়টা, তিনটা। কোনটা কোনটা চলক, এইখানে এইটা একটা চলক, এইটা একটা চলক, আর এটা একটা চলক। তাহলে ইকুয়েশনটা কিরকম হবে, আমার দরকার তো এখান থেকে মূলত ইকুয়েশনটা কিরকম হবে। ধরো ইকুয়েশনটা এরকম হইলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2yx প্লাস 2yz প্লাস 2zx। এটা হচ্ছে কি একটা তিন চলক বিশিষ্ট সমীকরণের উদাহরণ। ঠিক আছে, তাহলে চলক ক্লিয়ার। এটা হচ্ছে কয় চলক বিশিষ্ট, এটা লিখে দিই যে তিন চলক বিশিষ্ট সমীকরণ, তিন চলক বিশিষ্ট। ক্লিয়ার? আচ্ছা, তিন চলক বিশিষ্ট সমীকরণ, সমীকরণ ক্লিয়ার। এটা খাতায় তুলে নাও যে চলকের 14 গোষ্ঠী সব একসাথে ক্লিয়ার। ঠিক আছে, যে চলক রিলেটেড যা কিছু আছে। আচ্ছা, এরপরে দেখো ধ্রুবক। ধ্রুবক ধ্রুব কথাটা দেখো, ধ্রুবক কটা বাদ দাও, ধ্রুব বা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট জিনিসটা আসলে কি, যে জিনিসটা আসলে কোনো পরিবর্তন হয় না সেটাই হচ্ছে আমার কি, ধ্রুবক বা কনস্ট্যান্ট। কথা কি বুঝাইতে পারছি তোমাদেরকে? তো চলো আমরা দেখি যে আমরা এখন পড়াশোনা করব কি নিয়ে। আমরা এখন আসলে পড়াশোনা করব হচ্ছে ধ্রুবক নিয়ে। ঠিক আছে, তাহলে চলো দেখি যে ধ্রুবক আমরা কি নিয়ে পড়াশোনা করব, ধ্রুবক। ফাইন, লিখি যে ধ্রুবক, ধ্রুবক, ধ্রুবক। আচ্ছা, ধ্রুবকের ইংরেজি কি জানো, কনস্ট্যান্ট। আমরা এটা নিয়ে পড়াশোনা করব। আচ্ছা, কনস্ট্যান্টটা কি আসলে, কনস্ট্যান্ট হচ্ছে যার ভ্যালু পরিবর্তন হবে না। লিখো এখানে যে কনস্ট্যান্ট হচ্ছে যে যার ভ্যালু, যার ভ্যালু পরিবর্তন, যার ভ্যালু পরিবর্তন হবে না। এখন তোমাকে যদি আমি বলি ভাইয়া এরকম কয়েকটা কনস্ট্যান্টের উদাহরণ দাও যার আসলে অ্যাকচুয়ালি ভ্যালু পরিবর্তন হবে না, আচ্ছা তুমি কি উদাহরণ দিতে পারবা? অবশ্যই পারবা। সেটা কি কি? সেটা হচ্ছে পাই। পড়ছো না, পাই একটি ধ্রুবক সংখ্যা, পড়ছো তো ক্লাস 8-এ। আচ্ছা, তাহলে এই যে পাই যেটা আছে এটা একটা আমার কি, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট না? আচ্ছা, এই যে ই, এটা আমার কি, একটা কনস্ট্যান্ট। তাহলে এই যে জিনিসগুলা যেগুলোর ভ্যালু হচ্ছে কি পরিবর্তিত হবে না সেটাই হচ্ছে আমার কনস্ট্যান্ট। ক্লিয়ার? ক্লিয়ার কনস্ট্যান্টটা কি? তাহলে যার ভ্যালু পরিবর্তিত হবে না সেটাই হচ্ছে আমার কনস্ট্যান্ট। ঠিক আছে, আর কি আরেকটা হচ্ছে কি, যে যার ভ্যালু পরিবর্তিত হবে বা যেটা গতিশীল সেটা হচ্ছে আমার কি, চলক। ক্লিয়ার? আচ্ছা ওকে, এখন আরেকটা জিনিস,
আমরা যে এক চলক বিশিষ্ট সমীকরণগুলা দেখেছি সেই সমীকরণে কি আসলে ধ্রুবপদ আছে, সেটাকে আমরা বলবো ধ্রুবপদ, ধ্রুবক না। সমীকরণের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ধ্রুবপদ। কি পদ? ধ্রুবপদ। আচ্ছা, ধ্রুবক তো আমরা বসছি, আমরা একটু ধ্রুবপদটা নিয়ে কথা বলি। যে ধ্রুবপদ, কি পদ? ধ্রুবপদ। ধ্রুবপদ। আচ্ছা, ধ্রুবপদ কোনটা ভাইয়া? তোমাকে আমি যদি বলি যে ধ্রুবপদ কোনটা, দেখো সিম্পল, তোমাকে আমি যদি একটা ইকুয়েশন দেখাই যে এখানে a x স্কয়ার প্লাস bx প্লাস c হচ্ছে 0, এটা একটা কি এক চলক বিশিষ্ট সমীকরণ, ঠিক আছে? তাহলে এইখানে তোমার ধ্রুবপদ কোনটা? ধ্রুবপদ হচ্ছে সেটাই যার সাথে অ্যাকচুয়ালি কোনো সহগ যুক্ত থাকবে না, সেটাকে আমরা বলবো হচ্ছে ধ্রুবপদ। তাহলে ধ্রুবপদ কাকে বলতেছি আমরা? ধ্রুবপদ বলছি যে যার সাথে কোনো চলক যুক্ত থাকবে না। লিখো সাইডে যে যার সাথে, লিখো সাইডে যে যার সাথে কোনো চলক যুক্ত থাকবে না, ঠিক আছে? সেটাই হচ্ছে কি আমার ধ্রুবপদ। তাহলে এইখানে কি আমার কোনো ধ্রুবপদ আছে? এখানে আমার অবশ্যই ধ্রুবপদ আছে। সেই ধ্রুবপদটা হচ্ছে আমার কি? সি। তাহলে এই যে এটা হচ্ছে আমার কি? এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ধ্রুবপদ। তাহলে ধ্রুবপদ বোঝা গেছে। আর ধ্রুবক কি সেটা বোঝা গেছে, যার ভ্যালু হচ্ছে আমার কনস্ট্যান্ট, অর্থাৎ যার ভ্যালুগুলা আমার পরিবর্তিত হবে না। ওকে, তাহলে আমরা কি কি পড়েছি? আমরা পড়ছি হচ্ছে চলক পড়েছি, আমরা ধ্রুবক পড়ছি। এখন আমরা বহুপদীতে যাব। কিসে যাব আমরা? বহুপদী। এই বহুপদী যে জিনিসটা আছে এটা কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে এটা নিয়ে একদম ডিটেইলস পড়তে পারবা, ঠিক আছে? যদি তোমরা সায়েন্সে থাকো, বহুপদী নিয়ে একদম ডিটেইলস একটা আলোচনা ইন্টারমিডিয়েটে আছে। তো ইন্টারমিডিয়েটে আমরা তো শিখবো, আমরা পড়বো, কিন্তু তার আগে আমাদের একটা ধারণা তো থাকতে হবে যে বহুপদী কি। না হলে তো ইন্টারমিডিয়েটে যায় বলো হ্যাঁ এটা ये कहाँ से आया, ये किधर से टपका, তো এই কাজ করা যাবে না, ঠিক আছে? চলো আমরা বহুপদীও দেখবো, ঠিক আছে? চলো আমরা বহুপদীর দিকে আগাই। আমরা কিসের দিকে আগাবো? বহুপদী। ওকে, লিখো বহুপদী। আচ্ছা, এই যে বহুপদী, এই বহুপদীর ইংরেজি একটা টার্ম আছে, সেই টার্মটা হচ্ছে পলিনোমিয়াল। লিখো, এই টার্মগুলো মনে রাখতে হবে, এই টার্মগুলো মনে রাখলে তোমাদেরই সুবিধা। তাহলে টার্মটা কি ভাইয়া? টার্মটা হচ্ছে পলিনোমিয়াল। বুঝতে পারছো? বহুপদী বা পলিনোমিয়াল। ওকে, তাহলে বহুপদী বা পলিনোমিয়ালটা কি? চলো আমরা দেখি। বহুপদী বা পলিনোমিয়াল, আচ্ছা ধরো এফ অফ এক্স একটা বহুপদী, এফ অফ এক্স একটা হচ্ছে কি আমার বহুপদী। এই বহুপদীটা ধরো তোমার শুরু হয়েছে এইভাবে, আমি যদি একটু তোমার লিখে দেখাই যে a to the power 0 x to the power 0 a to the power 1 x to the power 1 a to the power 2 x to the power 2, এইভাবে এটা চলতেই থাকবে। এটা কি? এটা এইভাবে চলতেই থাকবে, এটা এখানে চলতেই থাকবে। এখন কথা হচ্ছে যে বহুপদী একটা সমীকরণ হচ্ছে, এটা বহুপদীর একটা সাধারণ সমীকরণ হচ্ছে এই যেটা, এটা একটা কি বহুপদী সাধারণ সমীকরণ। তো এইটা আমার কথা না, আমার কথা হচ্ছে যে বহুপদী যে হবে তার হওয়ার তো কিছু শর্ত আছে, শর্ত আছে না? শর্ত ছাড়া কি কেউ কোনোদিন বহুপদী হতে পারে? অর্থাৎ ধরো আমরা যে মানুষ, মানুষ হওয়ার জন্য আমাদের ক্রাইটেরিয়া কি? আমাদের একটা স্বাধীন মস্তিষ্ক আছে যার মাধ্যমে আমরা সবকিছু চিন্তা করতে পারি, তাই না? তো মানুষ কেন আলাদা? অর্থাৎ বৈশিষ্ট্য তো আছে। তাহলে এই যে বহুপদী, এরও তো কিছু বৈশিষ্ট্য আছে, বহুপদীর তো বৈশিষ্ট্য আছে, আছে না? এই যে এইখানে দেখো, এইখানে যে n দেখতেছো, এই যে n, এই n অর্থাৎ কত দূর যাবে, এই n কখনোই
মানে ঋণাত্মক সংখ্যা হইতে পারবে না, অর্থাৎ n এর ভ্যালুটা অলওয়েজ অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে, তাহলেই বহুপদী হবে। কি? অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে n এর ভ্যালুটা আমার -1, -2, -3 হতে পারবে না। ক্লিয়ার? এটা হইতে পারবে না, বুঝতে পারছি? আচ্ছা, আবার এটা হচ্ছে ফ্র্যাকশন হইতে পারবে না, ফ্র্যাকশন হতে পারবে না। ফ্র্যাকশন কি ভাইয়া? ফ্র্যাকশন হচ্ছে যে ধরো এই ভগ্নাংশ সংখ্যা 1/2, 3/2 বা 5/2 এগুলা হইতে পারবে না। তাহলে n যেটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, n এর মান কখনোই ঋণাত্মক হইতে পারবে না, n এর মান কখনোই ভগ্নাংশ হইতে পারবে না। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে পদ সংখ্যা, অর্থাৎ পদ সংখ্যা কয়টা হবে? এই পদ সংখ্যাটা অবশ্যই, এই পদ সংখ্যাটা অবশ্যই সসীম হইতে হবে, পদ সংখ্যাটা অবশ্যই সসীম হইতে হবে, সসীম হতে হবে। তাহলে পদ সংখ্যাটা কি হইতে হবে? সসীম হতে হবে। আর এই যে শর্তগুলা, এই শর্তগুলা সে যদি মেনে চলে তাহলেই সে হবে কি? বহুপদী, আদারওয়াইজ তাকে আমরা বহুপদী বলবো না। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, বহুপদী বললাম, সমীকরণ। আচ্ছা, তার আগে একটু সমীকরণ নিয়ে একটু কথা বলি। চলক বিশিষ্ট সমীকরণ যেহেতু বলছি, সমীকরণ রিলেটেড একটু টুক করবো, যেহেতু বলতেছি এটা একটা বহুপদী সমীকরণ। তোমরা বলতে পারো যে ভাই আসলে সমীকরণ জিনিসটা আসলে কি? সমীকরণ, দেখো তোমাদেরকে আমি যদি বলি যে ভাইয়া সমীকরণ কি, সোজা বাংলা ভাষায় আমি যদি তোমাকে সমীকরণ নিয়ে কথা বলি, সেখানে আমার অপারেটর যুক্ত থাকবে। কি যুক্ত থাকবে? সমীকরণে আমার অপারেটর যুক্ত থাকবে। কি যুক্ত থাকবে? অপারেটর, অপারেটর। এখন এই অপারেটর যুক্ত থাকাটা কি আসলে? অপারেটর যুক্ত থাকবে। এই অপারেটরটা হচ্ছে কি জানো? এই অপারেটরগুলো হচ্ছে যোগ বিয়োগ। এখানে অপারেটরগুলো কি? যোগ বিয়োগ। বুঝতে পারছি? আচ্ছা, যেমন এইখানে 3x² প্লাস 5x, এই যে অপারেটর সাইনটা দিছি, দিয়ে অপারেটর সাইনটা কি? প্লাস সাইন দিছি, দিয়ে এই যে এখানে আমি একটা রাশি গঠন করছি, এটাই আমার তখন হয়ে যাচ্ছে কি? একটা সমীকরণ। অবশ্যই ডান দিকে একটা কিছু থাকবে, ভ্যালু ধরো দেওয়া আছে, যে এটা একটা আমার কি? সমীকরণ। ঠিক আছে? যেখান থেকে আমি মান বের করতে পারবো, যেখান থেকে আমি কি করতে পারবো? মান বা ভ্যালু বের করতে পারবো। ঠিক আছে? তাহলে এটা কি? আমার একটা সমীকরণ। তাহলে সমীকরণ কি বোঝা গেছে? যে ধরো বিভিন্ন পদ, এই যে বিভিন্ন পদ, সেটা হয়তো দেখো যে 5x³ বিভিন্ন পদ অপারেটর দিয়ে যুক্ত হয়ে যে রাশিটা গঠন করতেছে, সেইটাকেই আমরা বলতেছি সমীকরণ। তাহলে সমীকরণ ক্লিয়ার? আচ্ছা, তাহলে বহুপদীর একটু আইডিয়াটা তো ক্লিয়ার, তাই না? যে বহুপদী কি হয় বা বহুপদী কি, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বহুপদী। বহুপদী সমীকরণ হচ্ছে এরকম। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া তাহলে আমাকে একটা বহুপদীর সমীকরণ লিখে দেখান তো। চলো আমরা বহুপদীর একটা সমীকরণ দেখি, দেখে আমরা অন্যটাতে আগাবো। বহুপদীর সমীকরণ, বহুপদীর সমীকরণ কি? ধরো তোমাকে আমি যদি বলি x³ প্লাস 5x² প্লাস 3x প্লাস কি? ধরো যে হচ্ছে তোমার 5, এটা কি একটা বহুপদী সমীকরণ? হ্যাঁ, এটা একটা বহুপদী সমীকরণ। কেন বহুপদী সমীকরণ? দেখো এখানে n এর ভ্যালু কি ঋণাত্মক? n এর ভ্যালু তো আমার ঋণাত্মক না, n এর ভ্যালু হচ্ছে আমার ধনাত্মক। আবার পদ সংখ্যা কি? পদ সংখ্যা দেখো, এখানে পদ সংখ্যা হচ্ছে তুমি গুনতে পারবা, 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ পদ সংখ্যা এখানে সসীম, n এর ভ্যালু পজিটিভ, তার মানে এটা একটা আমার কি? বহুপদী। ক্লিয়ার? ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, তাহলে আমরা বহুপদী কি সেটা মোটামুটি পড়ছি। এখন এক চলক, দুই চলক, তিন চলকের বহুপদী আমরা শুরুতে যে কনসেপ্টটা আলোচনা করছি, যে এক চলকের সমীকরণ, দুই চলকের সমীকরণ,
তিন চলকের সমীকরণ। এখন আমরা এটাই আমরা বহুপদী নিয়ে আলোচনা করব। তো এখানে আরেকটু ডিটেইলস নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এক চলকের বহুপদী, ঠিক আছে, এক চলকের বহুপদী আমরা সাইডে এটাকে এইভাবে আমরা এক চলকের বহুপদী পড়ব, ঠিক আছে। কয় চলক? এক চলক। কিটা লক হয়নি? ওকে, এক চলকের বহুপদী লিখো খাতায়, এক চলকের বহুপদী, এক চলকের বহুপদী, এক চলকের কি বহুপদী। ওকে, ওকে, এক চলকের বহুপদী। এখন একটা জিনিস দেখো, এক চলকের বহুপদী যে আমরা লিখছি, তার মানে এখানে আমার চলক কয়টা থাকবে? একটাই থাকবে। সেটা কি? যে আমি বলছিলাম যে হচ্ছে f of x 3x³ প্লাস 5x স্কয়ার প্লাস 9x প্লাস 3, এটা কি এক চলক বিশিষ্ট বহুপদীর একটা উদাহরণ। তাহলে এই যে যেটা দেখতেছো, এটা হচ্ছে কি তোমার এক চলকের বহুপদী। অর্থাৎ এই যে এখানকার সমীকরণটা দেখো, এখানে তোমার বৈশিষ্ট্যগুলো কি? অর্থাৎ n এর ভ্যালু হচ্ছে পজিটিভ, পদ সংখ্যা সসীম, তাহলে এটা হচ্ছে কি আমার এক চলকের বহুপদী, ঠিক আছে। নট নেসেসারি যে এটা আমার x দিয়েই হইতে হবে, এটা আমার y দিয়েও হতে পারে, এটা আমার z দিয়েও হতে পারে। যেমন আমি যদি এই কোশ্চেনটা এইভাবে লিখি যে ধরো f of y হচ্ছে 3y স্কয়ার প্লাস 3y প্লাস 5, এটা হচ্ছে কি? এটাও হচ্ছে তোমার এক চলকের বহুপদী, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কি তোমার এক চলকের বহুপদী। তো বহুপদী, বহুপদী অর্থাৎ দুইটা বহুপদী যদি যোগ করো তাহলে তুমি অ্যাকচুয়ালি কি পাবা? এটা কোশ্চেন আসে এখন মাথায়। বা দুইটা বহুপদী যদি আমি বিয়োগ করি তাহলে কি পাবো? বা এক চলক বিশিষ্ট বহুপদীর সাথে আমি যদি দুই চলক বিশিষ্ট বহুপদী যোগ করি তাহলে আমি কি পাবো? বা আমি যদি বহুপদী বহুপদী গুণ করি তাহলে আমি কি পাবো? বা আমি যদি বহুপদীকে বহুপদী দিয়ে ভাগ দেই তাহলে আমি কি পাবো? এই কোশ্চেনগুলো কি মাথার মধ্যে আসছে না? চলো আমরা আলোচনা করবো সবকিছুই। তাহলে এক চলকের বহুপদী তো ক্লিয়ার, ঠিক আছে। যেহেতু তোমাদেরকে এক চলকের সমীকরণ বুঝাইছি, তো এক চলকের বহুপদীতে অসুবিধা হওয়ার কথা না। যেখানে চলক একটা আছে, চলক একটাই আছে, আবার বহুপদী শর্তও মানতেছে, তাহলে সেটা হচ্ছে আমার এক চলকের বহুপদী। ক্লিয়ার? এখন আসো হচ্ছে দুই চলকের বহুপদীতে। এক চলকের বহুপদী ক্লিয়ার, এখন আসো হচ্ছে দুই চলকের বহুপদীতে। দুই চলকের বহুপদী। আচ্ছা, দুই চলকের বহুপদীর ক্ষেত্রে তুমি বুঝতেই পারতেছো যে আসলে এইখানে তোমার চলক কয়টা হবে। তুমি বুঝতে পারতেছো যে এইখানে তোমার চলক হবে অ্যাকচুয়ালি দুইটা। দুই চলকের বহুপদী মানে চলক কয়টা বলেই দিছে, একটা দুইটা, ঠিক আছে। তাহলে দেখো দুই চলকের বহুপদীর ক্ষেত্রে, দুই চলকের বহুপদীর ক্ষেত্রে এটা আমার কি থাকবে? ধরো এক্স ওয়াই আছে, এই দুইটা আমার কি নির্দেশ করে দিচ্ছে যে দুইটা চলক আছে এখানে, ঠিক আছে। এখানে আমার কয়টা চলক আছে? দুইটা চলক আছে। ওকে ফাইন, এই কিধার গিয়া দুইটা চলক আছে। তাহলে এটার উদাহরণ কি হতে পারে? ধরো এটার উদাহরণ হচ্ছে এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার। এটা হচ্ছে কি দুই চলক বিশিষ্ট বহুপদীর একটা উদাহরণ। অর্থাৎ এটা হচ্ছে কি দুই চলক বিশিষ্ট বহুপদীর একটা উদাহরণ। ক্লিয়ার? এটা হচ্ছে আমার দুই চলক বিশিষ্ট বহুপদীর একটা উদাহরণ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তিন চলক বিশিষ্ট বহুপদী কি হবে? তিন চলক বিশিষ্ট বহুপদী কি হবে লিখো, যে আমার আগে লিখো তো খাতায় যে তিন চলক বিশিষ্ট বহুপদী, তিন চলক বিশিষ্ট, তিন চলক বিশিষ্ট বহুপদী। দেখো এই যে এখানে, এইখানে তোমার চলক কয়টা? দুইটা। তাহলে দুইটা চলক
দুই চলক বিশিষ্ট সমীকরণ সেম, কিন্তু এটা আবার বহুপদী শর্তও মানতেছে। তাহলে এটা তোমার কি হয়ে গেল? দুই চলকের বহুপদী। তাহলে তিন চলক বিশিষ্ট বহুপদী বা তিন চলকের বহুপদী, সেটার ক্ষেত্রে কি হবে? সেটার ক্ষেত্রে আমার কি কি আসবে? এখানে আসবে হচ্ছে আমার এক্স, এখানে ওয়াই এবং জেড। ঠিক আছে, তাহলে এটার একটা উদাহরণ দাও ভাইয়া। এটার উদাহরণ হচ্ছে কি, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব প্লাস 3xyz 2xy 3zx। এই তো, এটা একটা কি তিন চলক বিশিষ্ট বহুপদী। ক্লিয়ার? তাহলে আমাদের এক চলক, দুই চলক, তিন চলক বহুপদী তো ক্লিয়ার। এখন আসো আমাদের ভিতর যে চিন্তার যে জিনিসগুলো নিয়ে আমরা করছিলাম, সেটা কি নিয়ে করছিলাম? যে পি অফ এক্স এটা একটা বহুপদী, পি অফ এক্স একটা বহুপদী। আচ্ছা, আবার কিউ অফ এক্স এটা আরেকটা বহুপদী, দুইটা বহুপদী, একটা পি অফ এক্স আর একটা হচ্ছে কিউ অফ এক্স। এখন তোমাদের পি অফ এক্স যদি ধরো তোমার হচ্ছে 3x² প্লাস 5x, এটা হচ্ছে কি পি অফ এক্স। আবার কিউ অফ এক্স এটা হচ্ছে ধরো তোমার 3 না দিয়ে এটা ধরো তোমার -2x² প্লাস 3x। এই যে দুইটা বহুপদী, পি অফ এক্স একটা, কিউ অফ এক্স একটা। এখন দুইটা বহুপদী যদি আমি যোগ করি, কি করবি? যোগ করি, তাহলে কি হবে? তাহলে কি জিনিসটা হবে দেখো। অর্থাৎ আমি বলতেছি যে আমি এখানে পি অফ এক্স প্লাস কিউ অফ এক্স, অর্থাৎ দুইটা বহুপদী, কয়টা বহুপদী? দুইটা, দুইটা বহুপদী আমি এখানে যোগ করতেছি, অ্যাডিশন করতেছি। অর্থাৎ এটা একটা বহুপদী, এটা একটা বহুপদী, দুইটাকে আমি জোড়া লাগাচ্ছি। এখন যদি জোড়া লাগাই তাহলে আমার কি হবে দেখো। দুইটা বহুপদী আমি যদি যোগ করি, পি অফ এক্স মানে কি? পি অফ এক্স মানে হচ্ছে যে 3x² প্লাস 5x। কিউ অফ এক্স মানে কি? কিউ অফ এক্স মানে হচ্ছে -2x² প্লাস 3x। তাহলে আলটিমেটলি কত হইল? x² প্লাস 8x। দেখো তো, এখন যে তুমি রাশিটা পাইলা, ধরো তুমি এখান থেকে যে রাশিটা পেয়েছো, এটা তুমি নাম দিলা হচ্ছে আর অফ এক্স। এই যে তুমি দুইটা বহুপদী যোগ করে আরেকটা রাশি পাচ্ছ, এই রাশিটাও হবে কি একটা বহুপদী। অর্থাৎ দুইটা বহুপদী যদি যোগ করা হয় তাহলে যে রাশিটা পাওয়া যায় সেটাও একটা বহুপদী হবেই। ঠিক আছে, তাহলে কি লিখো যে দুইটা বহুপদী যদি যোগ করি, খাতায় লিখো যে দুটি বহুপদী, লিখো খাতায় যে দুটি বহুপদী যোগ করা হলে বহুপদী পাওয়া যায়, বহুপদী পাওয়া যায়। ক্লিয়ার? দুইটা বহুপদী যোগ করছি, তাহলে আমি কি পাইছি? যে রাশিটা পাইছি সেটাও আমার একটা বহুপদী। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা বহুপদীর যোগ নিয়ে কথা বলছি। এখন তোমার মনে তো কোশ্চেনস আরেকটা আসতে পারে যে ভাইয়া আপনি তো মিয়া এখানে একটা জিনিস দেখাইছেন, সেটা কি দেখাইছেন? এখানে চলকটা হইছে এক্স, চলকটা কি এক্স। এখন আমার একটা চলক যদি এক্স বিশিষ্ট হয় আর একটা যদি ওয়াই বিশিষ্ট হয়, তাহলে এটা কি আমার বহুপদী হবে? কোশ্চেনটা বুঝতে পারছো? পি অফ এক্স ধরো তোমার দেওয়া আছে যে 3x² প্লাস 9x, আর কিউ অফ এক্স, এক্স না দিয়ে ধরো তোমার এখানে দেওয়া আছে কিউ অফ ওয়াই, যেটা হচ্ছে তোমার 5y² মাইনাস 3y। তাহলে পি অফ এক্স আর একটা হচ্ছে কিউ অফ ওয়াই, দুইটা বহুপদী, একটা হচ্ছে এক্স চলক বিশিষ্ট আর একটা হচ্ছে ওয়াই চলক বিশিষ্ট, অর্থাৎ দুইটা দুই চলক বিশিষ্ট বহুপদী। এখন আমরা যদি এটা যোগ করি পি অফ এক্স প্লাস কিউ অফ ওয়াই, তাহলে আমরা কি পাবো দেখো। তাহলে হচ্ছে কি 3x² প্লাস 9x প্লাস 5y² মাইনাস 3y পাইতেছি না? তাহলে এটা কি একটা বহুপদী না? সেটা কি দুই চলক বিশিষ্ট বহুপদী। তাহলে দেখো
দুইটা ডিফারেন্ট চলক বিশিষ্ট বহুপদী যখন আমি যোগ করতেছি তখন দুই চলক বিশিষ্ট বহুপদী ক্রিয়েট হচ্ছে। কথা বুঝাইতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটা জিনিস অলওয়েজ মাথার মধ্যে গেঁথে নাও যে বহুপদী যদি আমি যোগ করি তাহলে আমি বহুপদীই পাবো। ক্লিয়ার? এখন আসো যে বহুপদী যদি আমি বিয়োগ করি, বহুপদী যদি আমি বিয়োগ করি, লিখো খাতায়, যদি বহুপদী হচ্ছে কি করি, বিয়োগ করি। লিখো যে যদি বহুপদী, যদি দুটি বহুপদী বিয়োগ করি, যদি দুটি বহুপদী বিয়োগ করি, যদি দুটি বহুপদী বিয়োগ করি, তাহলে ধরো একটা হচ্ছে পি অফ এক্স মাইনাস কিউ অফ এক্স, এই যে আর অফ এক্স ধরো হয়েছে, দুটা বহুপদী বিয়োগ করছি আর একটা রাশি পাইছি। তাহলে এখানে ধরো তোমার পি অফ এক্স হচ্ছে তোমার শুধুমাত্র 3x, হয় হইতে পারে না? পারে, 3x। আচ্ছা, আর কিউ অফ এক্স হচ্ছে ধরো তোমার -5x² প্লাস 9, হইতেই পারে। এখন দুইটা বহুপদী তুমি কি করছো, বিয়োগ করছো। তাহলে তুমি যদি বিয়োগ করো তাহলে আলটিমেটলি বিয়োগ করলে কত হবে, 3x মাইনাস মাইনাসে প্লাস 5x² মাইনাস 9, অর্থাৎ পি অফ এক্স থেকে কিউ অফ এক্স বিয়োগ করলে আমার এই রাশিটা আসতেছে। তাহলে এটাকে আমি যদি সাজায় লিখি তাহলে 5x² প্লাস 3x মাইনাস 9 কি হচ্ছে, এটাও আমার একটা বহুপদী। অর্থাৎ রাশি যদি আমি বিয়োগও করি তবু আমি কি পাবো, বহুপদী পাবো। ক্লিয়ার? অর্থাৎ দুইটা রাশি, অর্থাৎ দুইটা বহুপদী রাশি আমি যদি যোগ করি তাহলে আমি কি পাবো, বহুপদী পাবো। আবার দুইটা বহুপদী রাশি যদি আমি বিয়োগ করি তাহলে আমি কি পাবো, বহুপদী পাবো। ক্লিয়ার? এ পর্যন্ত, এ পর্যন্ত কি ক্লিয়ার? তাহলে খাতায় তুলো। এরপরে আসো, এর আগে তো হচ্ছে এই বহুপদীর গুণফল ও ভাগফল, তাই না? আমরা গুণ আর ভাগ তো করি নাই, অভেদে আমরা পড়বো, অভেদ আমরা এরপরে পড়বো। এখন আসো গুণফল আর ভাগফলের ক্ষেত্রে, এটা হচ্ছে দুইটা বহুপদী বিয়োগ গেল। এখন আসো গুণফল আর ভাগফল, দেখো গুণফল আর ভাগফলের ক্ষেত্রে, গুণফল আর ভাগফলের ক্ষেত্রে, ওকে ফাইন। গুণফল আর ভাগফলের ক্ষেত্রে লিখো যে দুইটা বহুপদী যদি এই কিধার গিয়া, দুইটা বহুপদী যদি কি করা হয়, গুণ করা হয়। লিখো খাতায় যে গুণ যদি করা হয়, দুটি বহুপদীর গুণ, দুটি বহুপদীর গুণ। ক্লিয়ার? দুইটা বহুপদী আমি কি করব, দুইটা বহুপদী আমি গুণ করব। আমরা একটু আগে যোগ করেছি বহুপদী, আমরা একটু আগে বিয়োগ করেছি, এখন আমরা দুইটা বহুপদী হচ্ছে গুণ করব। আচ্ছা, ধরো পি অফ এক্স একটা বহুপদী, সেটা হচ্ছে 3x² প্লাস 9, আর কিউ অফ এক্স আরেকটা বহুপদী যেটা হচ্ছে 5x প্লাস 1, দুইটা বহুপদী, দুইটা বহুপদী। তাহলে দুইটা বহুপদী আমি গুণ করতেছি, তাহলে কি হবে, তাহলে গুণ করো দুইটা বহুপদী, তাহলে হচ্ছে কি পি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স, দুইটা বহুপদী আমি গুণ করে দিছি। তাহলে চলো আমরা গুণ করি, তাহলে গুণ করলাম, তাহলে হচ্ছে কি 3x² প্লাস 9 ইন্টু 5x প্লাস 1। তাহলে এখন আমায় কি করতে হবে, সিম্পল যে গুণের ফর্মুলা, অর্থাৎ সিম্পল গুণের এইটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে 3 5 কত হয়, 15x³ প্লাস 3x² প্লাস 45x প্লাস 9, সিম্পল গুণ, মাটিয়া গুণ যেটাকে বলে, সিম্পল গুণের যেটা নিয়ম। তাহলে দেখো দুইটা বহুপদী আমি গুণ করেছি, দুইটা বহুপদী গুণ করে আমি কি পাইছি, ধরো এটা হচ্ছে তোমার আর অফ এক্স, আমি দিয়ে দিলাম যে এটা আমি গুণ করলাম, এখানে আমি পাচ্ছি হচ্ছে কি আর অফ এক্স। তাহলে দুইটা বহুপদী আমি যদি গুণ করি তাহলে আমি কি পাবো, বহুপদী পাবো। দুইটা বহুপদী গুণ করলে আমি কি পাবো, বহুপদী পাবো। ক্লিয়ার?
মাথার মধ্যে ঢুকছে যে দুইটা বহুপদী যদি আমি যোগ করি তবুও আমি বহুপদী পাবো, দুইটা বহুপদী যদি আমি বিয়োগ করি তাহলে আমি কি পাবো, বহুপদী পাবো। দুইটা বহুপদী যদি আমি গুণও করি তাহলে আমি বহুপদী পাবো। এখন আসতেছে আসল টুইস্ট, যে দুইটা বহুপদী যদি আমি ভাগ করি তাহলে কি ভাইয়া আমি অলওয়েজই বহুপদী পাবো নাকি পাবো না? অর্থাৎ দুইটা বহুপদী ভাগ করলে, অর্থাৎ দুটি বহুপদী ভাগ করলে, ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, ধরো পি অফ এক্স হচ্ছে তোমার 3x প্লাস 9, এটা হচ্ছে তোমার পি অফ এক্স, একটা বহুপদী। আচ্ছা, কিউ অফ এক্স আমি যদি শুধু এক্স স্কোয়ার দিই, এটাও একটা বহুপদী। বহুপদী না? সসীম পদ আছে, বহুপদী কিনা আগে বলো। কিউ অফ এক্স যে আমি এক্স স্কোয়ার লিখেছি, এটা আসলে বহুপদী কিনা বলো। এটা বহুপদী। কেন বহুপদী ভাইয়া? এটা বহুপদী বলার কারণ হচ্ছে যে আমার এখানে পদ সংখ্যা সসীম, আবার এখানে আমার এন এর মানটাও হচ্ছে ধনাত্মক, অর্থাৎ দুইটা বৈশিষ্ট্যই আমার বহুপদী হওয়ার জন্য যে দরকার সেটা আমার এই কিউ অফ এক্স এর মধ্যে আছে, তাহলে এটা আমার একটা বহুপদী। তাহলে আমি যদি তোমার এখানে পি অফ এক্স কে কিউ অফ এক্স দিয়ে ভাগ দিই, কি করছি? ভাগ দিছি। আচ্ছা, তাহলে লিখো যে 3x প্লাস 9 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে এটা ভাগ করলে কি হবে? 3x এক্স স্কোয়ার 9 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তাই তো? এক্স আর এক্স স্কোয়ার কাটাকাটি করো, তাহলে হচ্ছে কি 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 9 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এক্স নিচে আছে, উপরে যখন তুমি লিখবা তখন এটাকে তুমি কিভাবে লিখবা? ইনভার্স করে লিখবা। তাহলে এটা হচ্ছে কি 3 ইনভার্স এক্স প্লাস 9 ইনভার্স 2, তাই কিনা? এখন বলো এটা কি বহুপদী? বহুপদী না। যদিও পদ সংখ্যা সসীম কিন্তু বহুপদী না। কেন না? এর কারণ হচ্ছে তোমার এই যে এখানে দেখো, এই যে এখানকার এন এর ভ্যালুগুলা নেগেটিভ আসছে, তাহলে নেগেটিভ আসলে বহুপদী হবে না। তার মানে আমি যদি ভাগ দিই তাহলে বহুপদী নাও হতে পারে। এখন আবার হতেও পারে। কিভাবে হতে পারে? দেখো, সেম জিনিস আমি যদি কিউ অফ এক্স কে আমি যদি কি আছে কিউ অফ এক্স কে যদি আমি পি অফ এক্স দিয়ে ভাগ দিই, কি দিয়ে ভাগ দিছি? পি অফ এক্স দিয়ে ভাগ দিছি। তাহলে দেখো, তাহলে কি হচ্ছে? উপরে যাচ্ছে হচ্ছে এক্স স্কোয়ার, নিচে হচ্ছে কি 3x প্লাস 9, তাই তো? আচ্ছা, এরকম না দিয়ে ধরো আমি এরকম না দিছি, আচ্ছা এটা কিভাবে দেওয়া যাবে? এটাকে ভাগ দেওয়া যাবে না, এটা এইভাবে না ধরে আমরা আরেকটা ধরি। এটা এইভাবে না দিয়ে, এই উদাহরণটা না দিয়ে আমরা আরেকটা উদাহরণ দিই। সেটা কি? ধরো যে পি অফ এক্স হচ্ছে ধরো তোমার কি দেওয়া যায়, ধরো 9x স্কোয়ার প্লাস 9x প্লাস 5, এটা হচ্ছে পি অফ এক্স, ঠিক আছে? আচ্ছা, ধরো আর কিছু দিলাম না, এটা একটা। এটাকে আমি যদি কিউ অফ এক্স ধরো, আরেকটা ধরলাম কিউ অফ এক্স, যেটা হইতেছে তোমার 3x স্কোয়ার, এটা তো দিলাম 9x স্কোয়ার প্লাস 9x, এটা দিলাম হচ্ছে 3x, এটা দিলাম কি 3x। এখন তুমি যদি পি অফ এক্স কে কিউ অফ এক্স দিয়ে ভাগ দাও তাহলে কি হচ্ছে? তাহলে 9x স্কোয়ার প্লাস 9x ডিভাইডেড বাই 3x, তাহলে আলটিমেটলি কত হচ্ছে? 3x প্লাস 3। দেখো তো ভাগ দিলে কত হচ্ছে? 3x প্লাস 3 হচ্ছে না? এক্স কাটে গেলে ওইদিকে কি থাকতেছে? 3x, আর এখানে থাকতেছে হচ্ছে 3। তাহলে এখানে আবার তোমার কি পাচ্ছ? এখান থেকে তুমি আবার একটা বহুপদী পাচ্ছ। দেখো, এখান থেকেই তুমি কি পাইলা? আরেকটা, এখান থেকেই তুমি পেলা আরেকটা বহুপদী। এই যে এটা যেটা হইছে, এটা কি হইছে? এটা হইছে আবার বহুপদী, ঠিক আছে? এটা একটা বহুপদী না? বহুপদী। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে আমি যদি যোগ করি দুইটা বহুপদী, আমি যদি সিম্পল ভাবে ভাইয়া যোগও করি তাহলে আমার কি হবে? আমার হচ্ছে বহুপদী যোগ করলে আমার বহুপদী হবে। দুইটা বহুপদী যদি আমি বিয়োগও করি আমার বহুপদী হবে। দুইটা বহুপদী গুণ করলেও আমার বহুপদী হবে। কিন্তু দুইটা বহুপদী যদি আমি ভাগ করি, বহুপদী হতেও পারে, নাও হতে পারে।
ঠিক আছে, চলো একটা আমরা ছক করে দেই যেন তোমাদের মনে থাকে। ক্লিয়ার? যে পি অফ এক্স প্লাস কিউ অফ এক্স ইজ ইকুয়াল টু যদি আর অফ এক্স হয় তাহলে এটা হবে হচ্ছে পলিনোমিয়াল। ক্লিয়ার? আবার পি অফ এক্স মাইনাস কিউ অফ এক্স যদি তোমার আর অফ এক্স হয় এটাও হবে আমার একটা পলিনোমিয়াল। পি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স যদি আমার আর অফ এক্স হয় তাহলে এটাও আমার একটা পলিনোমিয়াল হবে। আবার পি অফ এক্সকে আমি যদি কিউ অফ এক্স দিয়ে ভাগ দিয়ে আমি আর অফ এক্স আনি, এটা ইট ক্যান বি পলিনোমিয়াল, এটা হইতেও পারে, ইট ক্যান বি অর নট। এই পর্যন্ত আমাদের তো শেষ, ঠিক আছে? তাহলে চলো আমরা পরবর্তীতে আগাই। ফাইন, দেখো এইখানে তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে অভেদ আসলে কি, ঠিক আছে? তো অভেদ কি তোমাকে আমি যে জিজ্ঞাসা করি যে এক কথায় বলো যে ভাইয়া অভেদ কি। অভেদ হচ্ছে একটা গাণিতিক সমতা। এক কথায় যদি আমরা বলি অভেদ হচ্ছে, এই অভেদকে আমরা বলতে পারি গাণিতিক একটা সমতা। লিখো গাণিতিক সমতা। এই গাণিতিক সমতাটা কি ভাইয়া? এটা তো এখন কোশ্চেন আসতে পারে যে আপনি তো বললেন যে গাণিতিক সমতা, গাণিতিক সমতা জিনিসটা আসলে কি? ধরো তোমার একটা রাশি আমি যদি লিখি a প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? এইটাকে আমি কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতে পারি না? অভেদ ঠিক তখনই হবে যখন কোনো রাশির ক্ষেত্রে আমার তার বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড হবে। অর্থাৎ আমার যদি কখনো বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়, কি হয়? সমান হয়, তাহলে তাকে আমরা অভেদ বলবো। তাহলে তাকে অভেদ বলবো। ক্লিয়ার? এখন তুমি বলতে আমাকে পারো যে ভাইয়া তাহলে সমীকরণ আর অভেদের মধ্যে ডিফারেন্সটা আসলে কি? দেখো সমীকরণের ক্ষেত্রে তোমার আমি যদি x প্লাস 3 ইজ ইকুয়াল টু 5 লিখি, এটা একটা সমীকরণ। এখান থেকে x এর মান কত বসাইতে হবে? 2। আচ্ছা, শুধু এইটার জন্য সত্য, কিন্তু তুমি যদি x এর অন্য মান বসাও তাহলে কিন্তু তোমার ডান আর বাম সমান হচ্ছে না। কিন্তু আমি যদি এখানে 3 প্লাস 1 হোল স্কোয়ার দিই, ঠিক আছে? 3 প্লাস 1 হোল স্কোয়ার দিলে আমার ডান দিকে যে ভ্যালুটা আসবে সেটা কি আসবে? দেখো সেটা হচ্ছে তোমার 3 এর উপর স্কোয়ার প্লাস 2 3 ইন্টু 1 প্লাস 1 এর উপর স্কোয়ার। এখন তুমি যেইভাবেই সংখ্যাগুলো বসাও তোমার ডান এবং বাম কি হবে? অলওয়েজ সমানই হবে। যেমন তোমার সূত্রটা কি ছিল? x প্লাস ওয়াই হোল স্কোয়ার যদি হয় তাহলে সেটা কি? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এখন তুমি এক্স ওয়াই এর যেই মানই বসাও ডান আর বাম সমান হইতে বাধ্য, কিন্তু এইখানে তুমি এক্স এর অন্য মান বসাও দেখি, তুমি 5 আনতে পারবা? পারবা না। বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা, এই হইতেছে মূল কথা আর কি, যে অভেদের ক্ষেত্রে তোমার লেফট হ্যান্ড সাইড এবং তোমার রাইট হ্যান্ড সাইড যেটা আছে দুইটাই হচ্ছে তোমার কি হবে? সমান হবে। আচ্ছা, এরপরে আসো ভাগশেষ উপপাদ্য। এই জিনিসটা আসলে কি? যে ভাইয়া ভাগশেষ উপপাদ্য, আবার এখানে দেওয়া আছে উৎপাদক উপপাদ্য, এই জিনিসগুলো আবার কি? আমরা ভাগশেষ উপপাদ্য দিয়েই শুরু করি। ভাগশেষ বুঝতেই পারতেছো যে ভাগ করার পর যেটা আসলে অবশিষ্ট থাকে সেটাকে আমরা ভাগশেষ বলি, তাই নয় কি? আচ্ছা, ধরো এফ অফ এক্স একটা রাশি বা এফ অফ এক্স একটা
বহুপদী। এফ অফ এক্স একটা কি বহুপদী। এই বহুপদীকে যদি তুমি কোন একটা রাশি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করো, কি দ্বারা ভাগ করছো? এক্স মাইনাস এ দ্বারা, ঠিক আছে? তাহলে দেখো এটাকে যদি আমি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখাই, তাহলে এক্স মাইনাস এ দিয়ে আমি এফ অফ এক্স কে ভাগ দিছি। কথা ক্লিয়ার? এক্স মাইনাস এ দিয়ে আমি এফ অফ এক্স কে ভাগ দিছি। এখন ভাগ দেওয়ার পরে ভাগফল যদি আর অফ এক্স হয়, ভাগ দিছো, অবশ্যই তো তোমার এখানে একটা ভাগফল থাকবে আর এক্স, এইটা এইভাবে দাও। আচ্ছা, এখানে ধর অনেক কিছু আছে। এখন তোমার নিচে যে অবশিষ্ট অংশটা, এই যে এইখানে আমার যেই অংশটা অবশিষ্ট থাকবে, সেই অংশটা যদি আমার এফ অফ এ হয়, সেই অংশটা কি আমার এফ অফ এ। আচ্ছা, এই এফ অফ এটাই আমার এখানে হচ্ছে কি ভাগশেষ। এফ অফ এটা আমার ভাগশেষ না? যেমন ধরো আমি যদি 2 কে এই যে এরকম করি, তাহলে হচ্ছে 2 2 4 থাকতেছে কত? 1। ভাগফল 2, ভাগশেষ কত? 1। তাহলে ভাগশেষ উপপাদ্যটা আসলে কি? ভাগশেষ উপপাদ্য দিয়ে বোঝাচ্ছে যে তোমার যেটা দিয়ে তুমি ভাগ করছো কি দিয়ে? এই যে x মাইনাস a দিয়ে তুমি যেটা দিয়ে ভাগ করছো, সেটাকে তুমি যদি শূন্য ধরো, সেটাকে তুমি যদি শূন্যের সমান ধরো, তাহলে কার সমান ধরছো? এই যে x মাইনাস a কে তুমি ধরছো হচ্ছে শূন্যের সমান। তাহলে এখান থেকে তুমি লিখতে পারছো কি x is equal to a। এই যে তোমার x is equal to a, এই এর ভ্যালুটা তুমি যদি মূল যে ফাংশনটা দেওয়া থাকবে, অর্থাৎ f of x এর যে ফাংশন দেওয়া থাকবে, f of x এর যে ফাংশন দেওয়া থাকবে, f of x এর যে ফাংশন দেওয়া থাকবে, সেখানে x এর পরিবর্তে a বসালে, সেখানে x এর পরিবর্তে a বসালে যা থাকবে, বা সমাধান করে যা বের হবে তা হবে ভাগশেষ। বুঝছো ভাইয়া কি বলছে? এফ অফ এক্স এর যে ফাংশন দেওয়া থাকবে, ধরো যে তোমার এখানে এফ অফ এক্স এর ফাংশন দেওয়া আছে 3x³ মাইনাস 3x স্কয়ার প্লাস 5x মাইনাস 5, এরকম একটা দেওয়া আছে, ঠিক আছে? এখন তোমাকে বলা হয়েছে যে এই রাশিটা যদি আমার x মাইনাস 2 দ্বারা বিভাজিত হয়, ভাগশেষ কত? বুঝতে পারছো? তখন তুমি কি করতেছো? কোশ্চেন তোমার এরকম দিয়ে দিছে, তখন তোমার আমি কি বলছি? আমি বলছি যে x মাইনাস a এটাকে আমি কার সমতুল্য ধরবো? শূন্য এর সমতুল্য ধরবো। আমি যদি এটাকে শূন্য এর সমতুল্য ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে? x মাইনাস 2 0, x এর ভ্যালু হচ্ছে 2। দেখো তো কি দেওয়া আছে? f of x এর যে ফাংশন দেওয়া থাকবে, সেখানে x এর পরিবর্তে a কে বসালে, তাহলে এটা আমার কি ছিল ভাইয়া? এটা তো আমার ছিল x মাইনাস a। এই যে তুমি এটাকে কম্পেয়ার করো এটার সাথে, x মাইনাস a, তাহলে x এর ভ্যালু কত? 2, তার মানে a এর ভ্যালু কত? 2। তাহলে x এর পরিবর্তে a বসালে, এই যে লিখে দিয়েছি, x এর পরিবর্তে a বসালে যা থাকবে, কোথায় a বসাইতে হবে? মূল ফাংশনে। অর্থাৎ এখানে যে মূল ফাংশনটা আছে,
সেখানে আমি যদি এ বসাই অর্থাৎ 2, তাহলে যেই সব জায়গাগুলোতে আমার এক্স ছিল সেই জায়গায় আমি 2 বসাবো, তাহলে হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে 2 তার উপর কিউব -3 2 এর উপর স্কয়ার প্লাস 5 ইন্টু 2 -5, তাহলে কত হচ্ছে 2 এর উপর কিউব মানে 8 3 8 24 24 মাইনাস 4 3 4 12 প্লাস 10 মাইনাস 5, তাহলে হচ্ছে কত 12 যোগ 5 17। তার মানে এই যে এফ অফ এক্স ফাংশনটা, এটাকে আমি যদি এক্স মাইনাস 2 দিয়ে ভাগ দিতে থাকি তাহলে আমার ভাগশেষ দাঁড়াবে হচ্ছে 17। ঠিক আছে, সেটা আমি কিভাবে বের করছি, সেটা আমি হচ্ছে এই প্রসেসের মাধ্যমে বের করছি। ঠিক আছে, সেটা কিভাবে, যে এখানে তোমার আর অফ এক্সটা কি, এটা হচ্ছে তোমার ভাগফল, এটা হচ্ছে ভাজ্য, আরেকটা হচ্ছে ভাজ্য, আরেকটা হচ্ছে কি ভাজক। আচ্ছা, ভাজ্য আর ভাজক দুটা জিনিস কি একটু শুনতে একই রকম লাগে, ছোটবেলায় হইতেছে গুলায় ফেলো। আচ্ছা, ভাজক কি আর ভাজ্য কি? যে ভাগ করে আর যে ভাগ হয়, বুঝতে পারছো? আচ্ছা, তো এইখানে তুমি ভাগ করছো কাকে? তুমি ভাগ করছো এফ অফ এক্স কে। কি দিয়ে ভাগ করতেছো? এক্স মাইনাস এ দিয়ে ভাগ করছো, তাই না? তাহলে এই যে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করছো অথবা এক্স মাইনাস 5 দিয়ে ভাগ করছো, অথবা হইতে পারে যে তুমি এক্স প্লাস বি দিয়ে ভাগ করছো, এটাকে শূন্য ধরো, তাহলে এক্স হচ্ছে কত মাইনাস বি বাই এ, অর্থাৎ যেটা দিয়ে তুমি ভাগ করছো সেটাকে তুমি যদি শূন্যের সমান ধরে সেটার ভ্যালুটা মূল ফাংশনে ইনপুট দাও, ইনপুট দেওয়ার পর তোমার যে অবশিষ্টটা থাকবে সেই অবশিষ্টটাই হচ্ছে তোমার ভাগশেষ, আর যেই প্রসেসের মাধ্যমে বের করলা এটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। বুঝাতে পারছি? ক্লিয়ার? আবার শোনো, কোন একটা ফাংশন বা ফাংশন না, কোন একটা বহুপদী, ধরো এফ অফ এক্স, এই এফ অফ এক্স কে তুমি ভাগ করছো এক্স মাইনাস এ দিয়ে। দেখো, এই যে তোমার এখানকার এফ অফ এক্স, বোঝো বিষয়টা, ঠান্ডা মাথায় দেখো পণ্ডিতরা, দেখো এই যে তোমার এখানকার এফ অফ এক্স, এইটাকে তুমি ভাগ করছো কি দিয়ে? এক্স মাইনাস এ দিয়ে ভাগ করছো না? এখন তুমি যেটা দিয়ে ভাগ করছো এক্স মাইনাস এ, এটাকে তুমি কার সমতুল্য ধরেছো ভাইয়া? শূন্যের সমতুল্য। এই যে তুমি এখানে এটাকে শূন্যের সমতুল্য ধরছো, ধরে এক্স এর ভ্যালুটা তুমি বের করছো। এক্স এর যে তুমি ভ্যালু বের করেছো সেই ভ্যালুটা যখন তুমি মূল ফাংশন অর্থাৎ এই যে এখানকার এফ অফ এক্স এ ইনপুট দিছো, দেওয়ার পর তোমার যেটা অবশিষ্ট থাকছে সেই যেটা সেটা কি, সেটা হচ্ছে এফ অফ এ, আর সেই এফ অফ এটাই হচ্ছে তোমার ভাগশেষ। আর যেই প্রসেসের মাধ্যমে তোমার এই ভাগশেষটা বের হচ্ছে সেই প্রসেসটাকে আমরা বলতেছি ভাগশেষ উপপাদ্য। ঠিক আছে, তাহলে এখানকার এক্সাম্পলটাও বুঝতে পারছো যে ভাইয়া কিভাবে এক্সাম্পলটা করছে। এই যে এক্সাম্পলটা দেখো, খাতায় তুলে নাও, ভাইয়া যে এক্সাম্পলটা দিয়েছে এটা খাতায় তুলে নাও, কারণ এই যে তোমার ভাগশেষ উপপাদ্য, বিশ্বাস করো, বিলিভ মি, তোমরা যখন স্কলারশিপ পরীক্ষা দাও তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে এই এই জ্যামিতিগুলো আসবে, এই কোশ্চেনগুলো আসবে, 5 বর্গের ম্যাজিক বর্গ আসতে পারে, 4 দেওয়ালের কোশ্চেন আসতে পারে, আসছে না? সো আমি যা বলতেছি আল্লাহর উপর ভরসা রাখে তুমি যদি একটু শুনো, এই কোশ্চেনটা অর্থাৎ ভাগশেষ উপপাদ্য দিয়ে হায়ার ম্যাথে এমসিকিউ আসবে 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 এবং আসবে। এটা আজকে থেকে না, এটা আমরা যখন পড়ছি তখনও আসছে, আমরা যখন পাশ করছি তখনও আসছে, তোমাদের সময়ও আসবে, তোমাদের পরবর্তীতেও আসবে, আমাদের আগে যারা পরীক্ষা দিছে সেই সময়ও আসছে। সো এটা এত ইম্পর্টেন্ট। সো এটার উপর একটু স্টার মারতো, এটার উপর কি দিবা, একটু স্টার মারতো সুন্দর করে। এই যেটা ভাইয়া যেটা পড়াই দিল ভাগশেষ উপপাদ্য, ক্লিয়ার? খাতায় তুলো, ভাইয়া যা বুঝাইছে যেভাবে বলছে খাতায় তুলে ফেলো। এখন আমাদের আরেকটা জিনিস বাকি আছে, এটা তুলছো খাতায়, তারপর আমরা যে জিনিসটা বাকি আমরা সেটা করব। ক্লিয়ার হয়েছে এই জিনিসটা? ক্লিয়ার তোমাদের কাছে? ওকে, আমরা এখন উৎপাদক উপপাদ্যের দিকে যাব। তোমরা এখন বলতে পারো যে ভাইয়া
ভাগশেষ উপপাদ্য আপনি তো বুঝাইছেন, আমরা বুঝলাম। উৎপাদক উপপাদ্য এই জিনিসটা আবার কি? এটা কি? এটা ধরে না খায় না মাথায় দেয়? দেখো, খুব সিম্পল ভাবে তোমাদেরকে যদি একটু বোঝানোর চেষ্টা করি, কোনো কমপ্লেক্সিটি না রেখে, দেখি উৎপাদক উপপাদ্য। ফাইন, উৎপাদক উৎপাদক উপপাদ্য। আচ্ছা, উৎপাদক উপপাদ্য জিনিসটা আসলে কি? ঠিক আছে, আবার একটু আগে আমরা যেটা করলাম ভাগশেষ উপপাদ্য, এই দুইটার ভিতরে আসলে ডিফারেন্সটা আসলে কি? দেখো, আমি সিম্পল ভাবে তোমাকে যদি একটু বোঝানোর চেষ্টা করি, আগের মতো করি। এফ অফ এক্স একটা বহুপদী, এফ অফ এক্স একটা বহুপদী। এই বহুপদীকে যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা হয়, এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা হয়, ভালো কথা। তাহলে এক্স মাইনাস এ দিয়ে তুমি ভাগ করতেছো কাকে? এফ অফ এক্স কে ভাগ করা হয়। ভাগফল যদি আর অফ এক্স হয়, ভাগফল কি হয়? আর অফ এক্স। তাহলে এই যে ভাগফল যদি আর অফ এক্স হয়, তাহলে এখানে তো বিভিন্ন অপারেশনস আছে। এখন ভাগফল আর অফ এক্স হওয়ার পর যদি নিঃশেষে বিভাজ্য হয়, এই কথাটা ইম্পর্টেন্ট, হওয়ার পর যদি নিঃশেষে বিভাজ্য হয়, হওয়ার পর যদি নিঃশেষে বিভাজ্য হয়, নিঃশেষে কি হয়? বিভাজ্য হয়। অর্থাৎ এফ অফ এক্স একটা বহুপদী, এটাকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা হয়েছে, করার পর ভাগফল যদি আর অফ এক্স হয় এবং আর অফ এক্স হওয়ার পর যদি নিঃশেষে বিভাজ্য হয়, নিঃশেষে বিভাজ্য মানে হচ্ছে কি, তোমার এই যে ভাগশেষটা সেটা শূন্য হবে। নিঃশেষে বিভাজ্য মানে হচ্ছে তোমার ভাগশেষ হচ্ছে কি হবে? শূন্য হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? যে নিঃশেষে বিভাজ্য বলতে তোমার ভাগশেষ যেটা, সেটা কি হবে? সেটা হবে হচ্ছে শূন্য। ক্লিয়ার? আশা করি একটু ক্লিয়ার। ওকে, ভাগশেষ শূন্য হবে। তাহলে এটা তাহলে কি হচ্ছে? এখন ভাগশেষ যদি তোমার শূন্য হয়, ভাগশেষ শূন্য হইলে তোমার এই আর অফ এক্স কে এফ অফ এক্স এর একটা উৎপাদক বলা যায়। অর্থাৎ ভাগশেষ শূন্য হইলে আমি বলতে পারবো, অর্থাৎ ভাগশেষ শূন্য হইলে বলা যাবে আর অফ এক্স হলো এফ অফ এক্স এটার উৎপাদক। হয়তো তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আরে ভাইয়া এটা কি বলতেছে, কি লোকটা কি শুরু করছে। দেখো, এখন আরো ক্লিয়ার হবে। আমি যদি আরেকটু ক্লিয়ার করি তোমাদেরকে, দেখো 5 দিয়ে তুমি যদি 20 কে ভাগ দাও তাহলে হচ্ছে 4, হয় না? নিঃশেষে বিভাজ্য হচ্ছে না? নিঃশেষে বিভাজ্য মানে কি, তোমার নিচে ভাগশেষটা শূন্য হবে। তাহলে নিঃশেষে বিভাজ্য হইছে, তাহলে এই যে এখানকার যে 4টা আছে সেটা কার একটা উৎপাদক? এই ভাজ্যের বা 20-এর। অর্থাৎ আমি এইখান থেকে এই স্টেটমেন্ট একটা দিতে পারি, সেই স্টেটমেন্টটা কি আমি লিখে দিচ্ছি, খেয়াল করো। এটা খাতায় লিখো যে যদি 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 ভাজক দিয়ে, যদি ভাজক এক্স মাইনাস এ দ্বারা, নট নেসেসারি যে এখানে আমার এক্স মাইনাস এও হবে, এখানে অন্য কিছু হতে পারে, ওয়াই মাইনাস এ হতে পারে, ওয়াই মাইনাস বি, ওয়াই মাইনাস সি, এনিথিং ক্যান বি, এখানে সংখ্যা যে কোনো কিছু হতে পারে। আমি লিখলাম হচ্ছে এক্স মাইনাস, অর্থাৎ যদি ভাজক, যে ভাজক এক্স মাইনাস এ দ্বারা, এই যে ভাজক কোনটা?
আর ভাজ্য কোনটা? এই যে এটা হচ্ছে তোমার কি ভাজক, এটা হচ্ছে ভাজক, আর এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজ্য। বুঝতে পারছো নাকি বুঝোনি? বলো, এই পর্যন্ত ক্লিয়ার? যদি ভাজক এক্স মাইনাস এ দ্বারা, ভাজক এক্স মাইনাস এ দ্বারা, এক্স মাইনাস এ দ্বারা ভাজ্যকে ভাগ করা হয়, ভাজ্যকে ভাগ করা হয়, অর্থাৎ এফ অফ এক্স কে ভাগ করলে ভাগফল যদি আর অফ এক্স, নট নেসেসারি যে আর অফ এক্স হবে, অনেক অন্য কিছু হতে পারে, আর অফ এক্স হলে কিন্তু ভাগশেষ না থাকলে, কিন্তু ভাগশেষ না থাকলে উক্ত আর অফ এক্স এফ অফ এক্স এর উৎপাদক হিসাবে গণ্য হবে, উৎপাদক হিসাবে গণ্য হবে। ক্লিয়ার? এই লেখাটা বুঝছো? ভাইয়া কি লিখে দিছে? ভাইয়া লিখছে যে যদি ভাজক এক্স মাইনাস এ দ্বারা ভাজ্যকে ভাগ করা হয়, অর্থাৎ এফ অফ এক্স কে ভাগ করা হয় ভাগফল আর অফ এক্স হলে, কিন্তু ভাগশেষ না থাকলে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হলে উক্ত আর অফ এক্স, এই যে আর অফ এক্স কে এফ অফ এক্স এর একটা উৎপাদক হিসাবে গণ্য করা হবে। যেমন আমি তোমাকে যদি বলি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকে তুমি যদি এক্স মাইনাস 3 দিয়ে ভাগ দাও, কি দিয়ে ভাগ দিছো? এক্স মাইনাস 3। তুমি যদি এটার সাথে কম্পেয়ার করো তাহলে দেখো তো এটা কি, কার পজিশনে আছে? এটা এক্স মাইনাস এর পজিশনে আছে না? আচ্ছা, তো এটাকে দিয়ে তুমি ভাগ করছো, তাহলে দেখো তোমার এখানে আছে কি এক্স স্কোয়ার, এখানে আছে কি এক্স মাইনাস 3। মিলানোর জন্য তোমার দরকার কি একটা এক্স গুণ দেওয়া, তাহলে গুণ দিয়েছো, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x, বিয়োগ করো, এটা হবে যোগ, তাহলে মাইনাস 2x প্লাস 6। এখন এটাকে তুমি যদি মাইনাস 2 দিয়ে গুণ দিয়ে দাও, সে মাইনাস 2টা আমি এখানে লিখলাম, তাহলে এটা হচ্ছে মাইনাস 2x প্লাস 6, এটা প্লাস, এটা মাইনাস 0। দেখছো এক্স মাইনাস 3 দিয়ে এটাকে ভাগ দিছি, এখানে এক্স মাইনাস 2 যেটা কি আসছে ভাগফল, ভাগশেষ কত? 0। তাহলে বলা যায় এক্স মাইনাস 2 হচ্ছে একটা উৎপাদক কার? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এর। আবার আরেকভাবে বলা যায়, তোমার কোশ্চিনটা আরেকভাবেও দিতে পারে, সেটা তোমার কোশ্চিনটা এইভাবে দিতে পারে যে কোশ্চিনে বলতে পারে যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটার উৎপাদক নিচের কোনটি? এটা তো তোমার ছোট্ট, তুমি হয়তো উৎপাদক করে বের করতে পারবে। যদি বড় দিয়ে দেয় কোন একটা রাশি এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 18, এরকম দিয়ে বলছে যে এইটার ক্ষেত্রে কি হবে, বুঝতে পারছো যে এটার ক্ষেত্রে কি হবে, এটার উৎপাদক আসলে কোনটা? দেখো এখানে আমার যে এক্স মাইনাস এ আছে, অর্থাৎ এক্স মাইনাস 3, এটাকে আমি শূন্যের সমান ধরবো, তাহলে হচ্ছে কত? 3 হয়েছে না এক্স এর ভ্যালু? এখন এক্স এর ভ্যালু 3টা আমি যদি মূল ফাংশনটাতে, ফাংশন না বলে বহুপদী বলি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এখানে বসাই দিই, তাহলে হচ্ছে কত? 3 এর উপর স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3 প্লাস 6, তাহলে হচ্ছে 15 মাইনাস 15 শূন্য। অর্থাৎ তোমার এখানকার অর্থাৎ ভাজককে শূন্য ধরে সেটা যদি তুমি ভাজ্যে বসায় দাও ভ্যালুটা, তাহলে তারপর যদি তোমার শূন্য আসে, শূন্য যদি আসে তাহলে সেটা হচ্ছে কার? এটার একটা উৎপাদক। আর শূন্য যদি না আসে তাহলে সেটা ভাগশেষ উপপাদ্য। তাহলে যদি শূন্য না আসে অর্থাৎ 1 2 3 4 5 থাকে তাহলে সেটা হচ্ছে ভাগশেষ, আর যদি শূন্য থাকে তাহলে উক্ত রাশিটা হচ্ছে এটার একটা উৎপাদক। ক্লিয়ার? এটাই হচ্ছে মেজর ডিফারেন্স উৎপাদক উপপাদ্য এবং ভাগশেষ উপপাদ্যের
মধ্যে। ক্লিয়ার হইছো? জিনিসটা কি ক্লিয়ার হয়েছে তোমরা? বলো। আচ্ছা, যদি না হয়ে থাকো আমি তোমাদেরকে আরেকবার রিক্যাপ করি। রিক্যাপ করার কারণ কি জানো? কারণ হচ্ছে নতুন শিখতেছো, নতুন জানতেছো, এখন ভুলে যাওয়াটাই স্বাভাবিক। দেখো, এইটা বোঝো আবার যে এফ অফ এক্স একটা বহুপদী। এই বহুপদীটাকে আমি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করছি। এখন এক্স মাইনাস এ দিয়ে ভাগ করার পর যদি ভাগফল এফ অফ এ থাকে, ঠিক আছে, এখন এক্স মাইনাস এ দিয়ে বলতে এক্স মাইনাস এ কে আমি শূন্যের সমান ধরছি। এক্স মাইনাস এ যেটা আছে সেটাকে আমি শূন্যের সমান ধরে এক্স এর যে ভ্যালুটা সেটা হচ্ছে এফ অফ এক্স বহুপদীতে বসায় দেওয়ার পর যদি আমার ভাগফল ভাগশেষ অর্থাৎ কোনো কিছু আসে, অর্থাৎ 1 2 3 4 5 আসে, তাহলে সেটা হচ্ছে আমার ভাগশেষ। ঠিক আছে, তাহলে সেটা আমার ভাগশেষ উপপাদ্য। আর যদি শূন্য আসে তার মানে নিঃশেষী বিভাজ্য। তার মানে হচ্ছে এখানকার এক্স মাইনাস এটা হচ্ছে উৎপাদক কার, এফ অফ এক্স এর। তাহলে এটা চলে যাবে তখন উৎপাদক উপপাদ্যে। অর্থাৎ ভাগশেষ যদি তোমার শূন্য হয় তাহলে এরা পরস্পর হচ্ছে উৎপাদক, আর যদি ভাগশেষ থাকে তাহলে উৎপাদক না। সিম্পল। বুঝতে পারছো? এই হলো মূল কথা। এরপরে চলো দেখি কি আছে। আর এরপরে কি আছে? সমমাত্রিক বহুপদী, প্রতিসম ও চক্রক্রমিক রাশি। খুবই খুবই ইম্পর্টেন্ট তিনটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট। মার্ক করো যে স্টার মার্ক দাও, এগুলা খুবই ইম্পর্টেন্ট। এবং একটা জিনিস মনে রাখবা, এখান থেকে এমসিকিউ পরীক্ষায় অনেক দেয় যে নিচের কোনটি সমমাত্রিক বহুপদী, নিচের কোনটি চক্রক্রমিক রাশি। ঠিক আছে, এই জিনিসগুলো পরীক্ষায় অনেক বেশি দেয়। ঠিক আছে, তাহলে চলো আমরা সমমাত্রিক বহুপদী দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। সমমাত্রিক বহুপদী, সমমাত্রিক বহুপদী তুমি শুনেই বুঝতে পারতেছো। সমমাত্রিক, সমমাত্রিক, সমমাত্রিক বহুপদী তুমি বুঝতেই পারতেছো যে এখানে মাত্রাটা সমান, এর জন্য বলা হয়েছে কি সমমাত্রিক। সমমাত্রিক বহুপদী কি দেখো, আমি যদি তোমাকে বলি যে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার এফ অফ এক্স ওয়াই। দেখো তো এটার প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ যে ঘাতটা আমার এখানে সেটা কত? 2। এখানে 1 আর 1 যোগ করলে 2, এখানে কত? 2। অর্থাৎ প্রতি ক্ষেত্রে তোমার যে পাওয়ারটা অর্থাৎ ঘাত সেটা কি সমান। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে সমমাত্রিক বহুপদীর ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে ঘাত সমান হবে, প্রতি ক্ষেত্রে ঘাত সমান হবে, ঘাত সমান হবে। ক্লিয়ার? যেমন আমি তোমাকে যদি বলি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3abc, এইটা কি সমমাত্রিক বহুপদী হবে? জি হবে। এর কারণ হচ্ছে দেখো সর্বোচ্চ ঘাত 3, এখানে দেখো এখানে কিছু নাই, তার মানে কত আছে ভাইয়া? এটার উপর 1 1 1 যোগ করলে কত হচ্ছে? 3। সমমাত্রিক বহুপদী, প্রতি ক্ষেত্রে তোমার পাওয়ার বা ঘাত সমান, এই জন্য সমমাত্রিক বহুপদী। এখন আসো প্রতিসম রাশি, এখন আসো হচ্ছে প্রতিসম, এটা বুঝছো? এখন আসো হচ্ছে প্রতিসম, প্রতিসম রাশি, প্রতিসম রাশি। প্রতিসম রাশিটা কি ভাইয়া? প্রতিসম রাশিটা আসলে অ্যাকচুয়ালি হচ্ছে যে ধরো প্রতিসম রাশির ক্ষেত্রে আমার এখানে a প্লাস বি আছে, a প্লাস বি আছে, ধরো a প্লাস বি হোল স্কোয়ারই আছে, তাহলে সেটা কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। এখন দুইটা রাশির মান যদি আমি পরিবর্তন করি, ঠিক আছে, অর্থাৎ উল্টায় দিই, ঠিক আছে, তাহলে কি অর্থাৎ বি এর জায়গায় আমি বসাচ্ছি a আর a এর জায়গায় বসাচ্ছি b, তাহলে বসাও, তাহলে এটা হচ্ছে কি বি প্লাস এ হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে বি স্কোয়ার প্লাস 2ba প্লাস এ স্কোয়ার। তাহলে আমি দুইটা ইন্টারচেঞ্জ করছি বা একটার জায়গায় আরেকজন বসাইছি। ধরো তুমি এখানে বসে আছো, তোমার ফ্রেন্ড তোমার সামনে বসে আছে, তুমি তোমার ফ্রেন্ডের জায়গায় গেছো, তোমার ফ্রেন্ড তোমার জায়গায় আসছে। তো বিষয়টা হচ্ছে এরকম, হ্যাঁ, কিন্তু আউটপুটটা এক্স্যাক্টলি সেম
থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি প্রতিসম রাশি। এখন আসো চক্রক্রমিক রাশি। এইখানেই প্যাচটা লাগে যে চক্রক্রমিক আর প্রতিসমর মধ্যে। ধরো প্রতিসমর ক্ষেত্রে আমি যদি বলি এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3xy z। আচ্ছা, এটা একটা রাশি, বা a প্লাস বি প্লাস সি। এইখানে দেখো এটাও একটা রাশি। এখন তোমাকে আমি যদি বলি যে চক্রক্রমিক রাশির ক্ষেত্রে কি হয়, চক্রক্রমিক রাশির ক্ষেত্রে এক্স ওয়াই এবং জেড পর্যায়ক্রমে তাদের অবস্থান চেঞ্জ করবে। অর্থাৎ যেই জায়গায় আমার এক্স ছিল সেই জায়গায় আমি ওয়াইকে বসাবো, যেই জায়গায় ওয়াই ছিল সেই জায়গায় আমি জেডকে, যে জায়গায় জেড ছিল সেই জায়গায় আমি বসাবো কাকে, এক্সকে। বসানোর পর যদি এটার ভ্যালু সেম থাকে তাহলে সেটাকে আমি বলবো চক্রক্রমিক রাশি। তাহলে দেখো তো এক্স এর জায়গায় আমি ওয়াই কি বসাচ্ছি, ওয়াই, ওয়াই এর জায়গাকে জেডকে, জেড এর জায়গাকে এক্সকে। তাহলে দেখো তো 3yzx মিলছে, মিলছে না জিনিসটা? তো এইটার সাথে এটা ডিফারেন্স হচ্ছে যে এখানে তুমি দুইটা চেঞ্জ করতেছো, কিন্তু এখানে একই সাথে তোমার তিনটাকে চেঞ্জ করাইতে হইতেছে। অর্থাৎ এইভাবে চক্রাকারে ঘুরতেছে এক্স ওয়াই জেড, এই যেরকম করে। এই জন্য এটা হচ্ছে চক্রক্রমিক রাশি। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এই ছিল তোমাদের লেকচার নাম্বার 1-এ। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।